ওকে, সো গত ক্লাসে আমরা হচ্ছে ইলেকট্রোড পর্যন্ত আসছিলাম। স্যার আর্ক ওয়েল্ডিং স্যার শুরু থেকে একটু পড়ান স্যার, গত ক্লাসে খুব শোনো, অনেক কিছু শোনা যায় না। হয়ে যাচ্ছে বুঝছো, আমার মনে হয় এই অংশটুকু আছে আর্ক ওয়েল্ডিং এর খুবই অল্প, এটা তোমরা দেখে নিও। ওকে, 4টা স্লাইড ছিলাম না কেনা, তেমন কিছু নেই, এটাই শুরু বলা যায়। আমার এখানে 4টা স্লাইডের মধ্যে যেমন তাহলে যেটা হবে যে আর্ক ওয়েল্ডিং হচ্ছে হাই টেম্পারেচার অফ দ্য আর্ক ইজ ইউজড ফর মেল্টিং দ্য মেটাল। এক্ষেত্রে টেম্পারেচার 3600 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, এবং আর্ক ওয়েল্ডিং এর যে বেসিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে টু গেট ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ হিট, লো ভোল্টেজ এবং হাই কারেন্ট সাপ্লাই দিতে হবে। আর এক্ষেত্রে ভোল্টেজের যে চেঞ্জটা সেটা হচ্ছে যে ইনিশিয়েশনের জন্য আর্ক ইনিশিয়েশনের জন্য প্রডিউস করার জন্য 60 to 100 ভোল্ট এবং আর্ক মেইনটেনেন্সের জন্য 40 ভোল্ট লাগে। দিস ইজ ইন দ্য কেস অফ জেনারেল সেন্স। ওকে স্যার একটু জোরে বললে ভালো হয়। জোরে? জি স্যার। ওকে, সো আর্ক ইনিশিয়েশন ভোল্টেজের কথা যেটা বলছিলাম যে 60 to 100 ভোল্ট লাগে হচ্ছে আর্ক ইনিশিয়েট করতে, আর হচ্ছে আর্ক মেইনটেইন করতে ভোল্টেজ হচ্ছে অলমোস্ট 40 ভোল্ট। আর ফ্লাক্স কোটেড ইলেকট্রোড ইউজ করা হয় টু produce an inert environment so that molten metal does not react with the environmental oxygen and produce metal oxide, which is an impurity. And then the power supply, AC or DC, both can be used. AC power, in the case of AC power, polarity is not important. But in the case of DC power, there is two type of polarity: direct current and straight polarity. আর একটা হচ্ছে যে direct current and reverse polarity. আরেকবার বলবেন, আমি নেট প্রবলেমের কারণে কিছু শুনতে পারিনি একটু আগে। কোনটা? যেখান থেকে শুরু করছেন এটা আরেকবার বলবেন। ডাইরেক্ট কারেন্ট স্ট্রেট পোলারিটির কথা বললাম যেটা। জি স্যার, যেখান থেকে আপনি শুরু করছেন, মানে আমি এতক্ষণে মানে নেট কানেকশন আসছে আর কি। এই তোমাদের সবার উদ্দেশ্যেই বলতেছি, আসলে এভাবে অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম হবে, ঠিক আছে? কিংবা হচ্ছে যে তোমরা আউট হয়ে যাবে, আবার এসে আবার শুরু থেকে শুরু করলে এভাবে ওই মাংকির বাসে ওঠার মতো হবে অবস্থা হবে আর কি, বুঝছো? এক পা মানে এক হাত উপরে উঠে দুই হাত নিচে নামার মতো অবস্থা হবে। সো একটু চেষ্টা করো, এরপরে যদি রেকর্ডিংটা যখন আসবে তখন রেকর্ডিংটা থেকে দেখে নিও। যারা হচ্ছে নেটওয়ার্কের কারণে কিংবা অন্য কোনো কারণে মিস করে যাও, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে রেকর্ডিংটা দেখে নিবা। ওকে, আচ্ছা। সো ইন দ্য কেস অফ আর্ক ওয়েল্ডিং, শর্ট সার্কিট একটা ফ্রিকোয়েন্টলি টেক প্লেস করে। সেটা হচ্ছে যে তোমার যখন এক্সেসিভ শর্ট সার্কিট ঘটে তখন দেখা যায় যে কারেন্ট এক্সেসিভ কারেন্ট ফ্লো হয় এবং হচ্ছে there is no resistance between welding electrode and the workpiece, and that causes the high current surge, which results in sputter and sticking of the electrode. And then short circuit ক্ষেত্রে একটা জিনিস আছে যে voltage falls to zero to keep the স্প্যাটারটা আবার একটু বলেন স্যার, ওই দিন স্যার কিছুই বুঝি নাই। কোনটা? এই স্প্যাটার? জি জি, স্প্যাটার হচ্ছে ওয়েল্ডিং করার সময় মনে করো দুটো ওয়ার্কপিস তুমি হচ্ছে জয়েন করতে চাচ্ছ, এভাবে যদি দুটো ওয়ার্কপিস এখানে তুমি জয়েন করতে চাও, তো দেখা যায় যে এখানে ওয়েল্ডিং করার সময় কিছু লিকুইড মেটাল এদিকে স্প্রিঙ্কল হয়ে যায়, ঠিক আছে? যেগুলা এরকম পরবর্তীতে দেখা যায় ছোট ছোট গ্রেইন আকারে রয়ে গেছে, থেকে যায়, ঠিক আছে? যারা প্র্যাকটিক্যালি ওয়েল্ডিং করেছো ল্যাবের মধ্যে তারা ভালো বুঝতে পারবা যে এরকম হচ্ছে গ্রেইন আকারে মানে লিকুইড মেটালটা স্প্রিঙ্কল হয়ে যায়, ঠিক আছে? পরবর্তীতে এগুলো দেখা যায় যে বেস মেটালের সারফেসের উপরে সলিডিফাইড হয়ে গিয়ে পার্টিকেল আকারে সলিডিফাইড হয়, ঠিক আছে? এই জিনিসগুলোকে বলা হয় স্প্যাটার। আর এই ফেনোমেনাটা, এই মোল্টেন মেটাল মানে স্প্রিঙ্কল হয়ে যাওয়ার যে ফেনোমেনা, এটাকে বলা হচ্ছে স্প্যাটারিং। এখন বুঝতে পারছো? জি স্যার। ওকে, সাফতি একটু মিউট করিস দোস্ত, বাতাসের পানি খাচ্ছে তো। So what is the electrode is the one of the important factor for arc welding. So in the there are three types of electrode: bare, flux coated, and heavy flux coated electrode. The bare electrode is only a metallic rod which is used to provide the current supply through the workpiece.
And then the flux coated electrode, it's a very thin coating which is about 0.1 to 2.25 millimeter thickness. যদি হচ্ছে এরকম একটা সার্কেল দিয়ে আমি দেখাই যে এটা হচ্ছে মেটালিক রড, এর উপরে একটা কোটিং দেওয়া থাকে, এই কোটিংটাই হচ্ছে এই ফ্লাক্স কোট বলা হচ্ছে। এই ফ্লাক্স কোটিং এর বিভিন্ন ম্যাটেরিয়াল আছে যেগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে আবার দেখবো। সেই ম্যাটেরিয়ালগুলোর মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে যে লাইম, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। এবং এই কোটিংটার থিকনেস যদি 0.1 থেকে 2.25 এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় যে হেভি ফ্লাক্স কোটেড ইলেকট্রোড। ওকে, আর এই থিন ফ্লাক্স কোটেড যে ইলেকট্রোড সেগুলো সাধারণত হচ্ছে লেস ইম্পর্টেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে ইউজ করা হয়, আর হচ্ছে থিক যদি হয় তাহলে সেক্ষেত্রে মোস্ট অফ দ্য ওয়েল্ডিং এর ক্ষেত্রে থিক ইউজ করা হয় যদি হচ্ছে তোমার ওয়েল্ডিং কোয়ালিটি ভালো দরকার হয়। আর যে সকল ম্যাটেরিয়াল দিয়ে এই কোটিং গুলো তৈরি হয় সেগুলোকে একত্রে বলা হয় কম্পোনেন্ট, ঠিক আছে। এই কম্পোনেন্ট গুলোর মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। ক্যাটাগরির মধ্যে এক নম্বর হচ্ছে গ্যাস ফর্মিং, যেটা হচ্ছে স্টার্স এবং উড পাল্প ইউজ করা হয় ফর অ্যাজ এ গ্যাস ফর্মিং এলিমেন্ট। যখন ওয়েল্ডিং টেক প্লেস করে তখন স্টার্স এবং উড পাল্প বার্ন হয়ে গিয়ে গ্যাস তৈরি করে, ঠিক আছে। এই গ্যাসটা হচ্ছে ওয়েল্ডিং জোনটাকে এনভায়রনমেন্টাল অক্সিজেন থেকে প্রোটেক্ট করে। দুই নম্বর হচ্ছে স্লাগ ফর্মিং। স্লাগ ফর্মিং হচ্ছে চায়না ক্লে, ফেলসপার, ম্যাঙ্গানিজ, টাইটানিয়াম। তো এদের কাজ হচ্ছে যে যে জায়গাটাতে ওয়েল্ডিং করা হচ্ছে, আমি যদি হচ্ছে জোর করে দেখাই, লেটস সে দুটা পার্ট আছে, এখানে মাঝখানে জয়েন করা হবে। এই ওয়েল্ডিং জোনটাকে প্রোটেক্ট করার জন্য আমার ইলেকট্রোড তো কন্টিনিউয়াসলি মুভ করছে, ঠিক আছে। ইলেকট্রোড যদি কন্টিনিউয়াসলি রাইট সাইডে মুভ করে তাহলে সেক্ষেত্রে এদিকে যে মেটাল, বেস মেটাল কিংবা হচ্ছে ফিলার মেটাল যে মেল্ট হয়ে গিয়ে ওয়েল্ড বিট যেটা তৈরি করেছে, ঠিক আছে, এই বিটটা হচ্ছে এনভায়রনমেন্টের সংস্পর্শে চলে আসে। বাট ওয়েল্ডিং জোনটাকে প্রোটেক্ট করা হচ্ছে কিসের মাধ্যমে? গ্যাস ফর্মিং এলিমেন্টের মাধ্যমে ওয়েল্ডিং জোনটাকে প্রোটেক্ট করা হচ্ছে। বাট হাউ টু প্রোটেক্ট দিস মোল্টেন ম্যাটেরিয়াল? যখন হচ্ছে ওয়েল্ডিংটা আমি সামনের দিকে প্রোপাগেট করব তখন এই জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য এই স্লাগটাকে ইউটিলাইজ করা হয়। স্লাগ হচ্ছে একটা টপ একটা লেয়ার তৈরি করে ওয়েল্ডিং ওয়েল্ডেড বিডের মধ্যে একটা লেয়ার তৈরি করে, এই লেয়ারটা করে কি এনভায়রনমেন্টাল অক্সিজেন যাতে হচ্ছে মোল্টেন মেটালের সংস্পর্শে না আসতে পারে সেই জন্য এই স্লাগটা ফর্ম করে। ওকে, তিন নম্বর হচ্ছে রিডিউসিং এলিমেন্ট। ফেরোসিলিকন, ফেরোটাইটানিয়াম অর ফেরোম্যাঙ্গানিজ রিডিউস দ্য অক্সাইড ফর্মেশন। তো অক্সাইড যে ফর্মেশন তার পসিবিলিটিটাকে রিডিউস করার জন্য ফেরোসিলিকন, ফেরোটাইটানিয়াম কিংবা ফেরোম্যাঙ্গানিজ ইউজ করা হয় যাতে সহজে অক্সাইডটা ফর্ম করতে না পারে, ইভেন ইফ ইট কামস ইন কন্টাক্ট উইথ দ্য অক্সিজেন ফর সাম রিজন। এরপর আসছে অ্যালোয়িং এলিমেন্ট। ওই সেম টাইপের এলিমেন্ট গুলো হচ্ছে অ্যালোয়িং এলিমেন্ট হিসেবে ইউজ করে। অ্যালোয়িং এলিমেন্টের কাজ হচ্ছে যে ওয়েল্ডিং জোনটাকে মাচ মোর স্ট্রঙ্গার করা, ঠিক আছে। আয়রনের মধ্যে যদি ক্রোমিয়াম ইউজ করা হয়, ফেরোক্রোমিয়াম অথবা ক্রোমিয়াম অক্সাইড ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে এর হার্ডনেস অনেক বেড়ে যায়। এই ধরনের বিভিন্ন রকম প্রপার্টি এনহ্যান্স করার জন্য এই ধরনের ম্যাটেরিয়াল গুলোকে ইউজ করা হয়, যেগুলো হচ্ছে পরবর্তীতে যখন ফিলার রডটা মেল্ট হয়ে যায়, ফিলার রডটা মেল্ট হয়ে গিয়ে ওয়েল্ডিং জোনটাতে গিয়ে ওয়েল্ডিং জোনের যে মোল্টেন ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালের সাথে মিক্স হয়ে গিয়ে অ্যালয় তৈরি করে, ঠিক আছে, which provides better mechanical or other properties for whatever is required for the final product. এরপর আছে stabilizing হচ্ছে helps stabilizing the arc maintenance is very difficult because we have to maintain around 2 to 4 millimeter distance from the electrode to the workpiece. Okay, it's very difficult, that's why the arc gets extinguished frequently. And to minimize that extinguishing, we use a stabilizing agent like iron oxide, calcium oxide, or calcium carbonate, or iron powder. Okay, these things, what happens is that these things, when flows from the electrode to the workpiece, it reduces the air resistance between the workpiece and the electrode, and that causes the stability of the arc. And the last and final one is the binding agent. All these materials, alloying, stabilizing, or gas forming, slag forming, reducing, whatever it is, এই ম্যাটেরিয়াল গুলোকে তো কোটিং এর মধ্যে হোল্ড করে ধরে রাখতে হবে। এই হোল্ড করে ধরে রাখার কাজটা করে হচ্ছে বাইন্ডার। ইফ ইউ ডোন্ট ইউজ এনি বাইন্ডার দেন ইট ইজ নট possible to make a paste out of ferrosilicon and iron oxide. ওকে স্যার বাইন্ডার কাজটা আবার একটু বলেন। বাইন্ডারের কাজটা হচ্ছে এই যে অ্যালোয়িং, স্টেবিলাইজিং, আদার যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো কোটিং এর মধ্যে ধরে রাখার জন্য, মানে বন্ড করে ধরে রাখার জন্য এই বাইন্ডারটা ইউজ করা।
যেমন হচ্ছে আমরা কি করি, বাইন্ডারের কাজ কি, বাইন্ডার হচ্ছে আঠা, ঠিক আছে, সোজা বাংলায় যেটা বলি এটাকে আমরা বলি আঠা, ঠিক আছে, অথবা সুপার গ্লু। এটা কাজ হচ্ছে দুটো অবজেক্টকে একসাথে আহ, ধরে রাখা, ঠিক আছে। এই ধরে রাখার কাজটা করে হচ্ছে বাইন্ডার। বাইন্ডার হিসেবে লিকুইড গ্লাস অথবা ডেক্সট্রিন ইউজ করা যেতে পারে। আর আমরা যদি বেয়ার ইলেকট্রোডের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখি, এক নম্বর হচ্ছে ফর্মস অক্সাইড এন্ড নাইট্রাইটস ডিউ টু দ্য এনভায়রনমেন্টাল অক্সিজেন এন্ড নাইট্রোজেন, and arc generate করা খুব difficult because there is no stabilizing agent, and rapid melting of electrode খুব rapidly melt হয় because when we use a coating that reduces the possibility of melting, and it takes some time, and reasonable depth of penetration is obtained. যদি ইলেকট্রোডটা আগেই মেল্ট হয়ে যায়, ওয়ার্কপিসটাকে কমপ্লিটলি মেল্ট করার মানে এটা যদি আমাদের ওয়ার্কপিস হয়, ঠিক আছে, আমরা যদি এখানে জয়েন করার চেষ্টা করি ইলেকট্রোডের মাধ্যমে, ঠিক আছে, তো এখানে আর্ক জেনারেট করবে। এই পুরো জোনটা মেল্ট হওয়ার আগে যদি হচ্ছে ইলেকট্রোড মেল্ট হয়ে এটাকে ফুল করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে কিছু অংশ থাকবে যেগুলো হচ্ছে আনমেল্টেড অবস্থায় থাকবে, সলিড অবস্থায় থাকবে, সেক্ষেত্রে কিন্তু প্রপার বন্ডিং আমরা পাবো না। সেটাই বলা হচ্ছে যে রিজনেবল ডেপথ অফ পেনিট্রেশন অবটেইন করা সম্ভব না। আর যদি র্যাপিড মেল্টিং অফ দ্য ইলেকট্রোড না হয়, তাহলে সেক্ষেত্রে the heat generated due to the arc will be in place for a longer time, and then it will melt the required amount of base metal we need to melt for proper joining. স্যার তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার 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 আপনি কথা বলার সময় একটু বাতাসের আওয়াজ আসে আর কি। হ্যাঁ, বাতাসের আওয়াজ আসবে। শোনাও যাচ্ছে অনেক আস্তে। আমার যে ফ্যানটা এখানে দেওয়া আছে অনেক বেশি স্পিডে ঘুরতেছে, তো এখন কি বাতাসের শব্দ পাওয়া যাচ্ছে? জি না স্যার, এখন ঠিক আছে স্যার। স্যার লাস্টে যে জিনিসটা বুঝাইলেন ওটা একটু আবার রিপিট করলে ভালো হয়। এটা জি স্যার, রিজনেবল ডেপথ অফ পেনিট্রেশন। রিজনেবল ডেপথ অফ, হ্যাঁ তখন শুনতে পাইনি হ্যাঁ স্যার। হ্যাঁ এটা একটু আরেকবার বললে ভালো হয়, তখন শুনতে পাইনি, ওই যে স্লো হয়ে গেছিল আচ্ছা আচ্ছা, কথাটা। যাই হোক, এখন হচ্ছে যে এখন দেখো তাহলে বুঝতে পারবা যে আমাদের মনে করো যে এরকম একটা স্ট্রাকচার আছে যেখানে আমরা এস প্রিপারেশন করেছি, করার পর হচ্ছে এটাকে জয়েন করার চেষ্টা করতেছি উইথ দ্য হেল্প অফ ইলেকট্রোড, ঠিক আছে। এই ইলেকট্রোডের মধ্যে থেকে আর্ক জেনারেট হচ্ছে। এখন ইলেকট্রোডের মধ্যে আর্ক জেনারেট হচ্ছে, আর্ক জেনারেট হলে একই সাথে ইলেকট্রোডও মেল্ট করবে, ওয়ার্কপিসও মেল্ট করবে, ঠিক কিনা? এখন এটা ডিপেন্ড করবে কত সময় আমি ইলেকট্রোডটাকে এখানে ধরে রাখবো। যদি আমি লঙ্গার টাইম ধরে রাখতে চাই, বাট ইলেকট্রোড যদি খুব র্যাপিডলি মেল্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই অংশটুকু ফিল আপ হয়ে যাবে লিকুইড মেটাল দিয়ে। এই অংশটুকু যদি ফিল আপ হয়ে যায় লিকুইড মেটাল দিয়ে, বিফোর মেল্টিং আপ আনটিল দ্য বেস পর্যন্ত মেল্ট হওয়ার আগেই যদি হচ্ছে এটা ফিল আপ হয়ে যায়, তাহলে তো বেসটা মেল্ট হওয়ার সুযোগ পাবে না, ঠিক আছে। দ্যাট মিনস আমরা প্রপার পেনিট্রেশন তখন অবটেইন করতে পারছি না। এটাই হচ্ছে বেয়ার ইলেকট্রোডের ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ। আর যখন আমরা ফ্লাক্স কোটেড ইলেকট্রোড ইউজ করব, এই ইলেকট্রোডের মেল্টিংটা স্লো হয়ে যাবে। মেল্টিংটা যখন স্লো হয়ে যাবে, তখন প্রপার ডেপথ অফ পেনিট্রেশন আমরা অবটেইন করতে পারবো। পুরো ডিসটেন্স জুড়ে আমরা হচ্ছে বেস মেটালকে মেল্ট করতে পারবো এবং পারফেক্ট জয়েন্ট তৈরি করতে পারবো। এখন কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝেছি। তো আমরা হচ্ছে নেক্সট যাচ্ছি শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। এটা হচ্ছে আমরা নরমালি যে ওয়েল্ডিংটা দেখি, ঠিক আছে, আমরা আমাদের আশেপাশে যে ওয়েল্ডিংটা দেখি, এটা বেসিক্যালি হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। তো এই ওয়েল্ডিং মেথডটা সিমিলার, মানে বেসিক যে ওয়েল্ডিং মেথড, সেই বেসিক ওয়েল্ডিং মেথডই হচ্ছে এটার ওয়েল্ড করার সিস্টেম। এখানে কিছু কম্পোনেন্ট সম্পর্কে আমাদের জানা দরকার। এক নাম্বার হচ্ছে যে আমরা যে ফ্লাক্স কোটিং এর কথা বলতেছি, সেই কোটিংটা হচ্ছে গ্রিনিশ যে এরিয়াটা আছে, এরিয়াটাকে বলা হচ্ছে কোটিং, ঠিক আছে। আর এটা হচ্ছে মেটালিক রড, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যদি কোনো কোটিং ইউজ না করি, তাহলে এটাই হবে আমাদের পেয়ার ইলেকট্রোড। আর কোটিং সহ এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি একটা ইলেকট্রোড, ঠিক আছে। আর আমরা ওয়ার্কপিস জয়েন করতেছি, ওয়ার্কপিস জয়েনিং এর মাঝামাঝি ক্রস সেকশনটা এখানে দেখানো হচ্ছে। তো এই অংশটুকুকে বলা হচ্ছে ওয়েল্ড বিট, যেখানে ওয়েল্ডিং করা হচ্ছে, ঠিক আছে। এর উপরে দেখা যাবে যে
স্লাগ এসে জমা হবে। ঠিক আছে, স্লাগ উপরে আসবে কিভাবে? আমরা যখন হচ্ছে মেটালটাকে মেল্ট করব, এই স্লাগ তৈরির এলিমেন্ট তো আমরা ইউজ করছি, তাই না? কোটিং এর মধ্যে স্লাগ প্রোডিউসিং এলিমেন্ট আমরা ইউজ করেছি। তো যখন মোল্টেন এখানে যখন হচ্ছে ইলেকট্রোড এবং ওয়ার্কপিস দুইটাই মেল্ট হয়ে যায়, মেটালের যে ড্রুবলেট গুলো ফ্রম দ্য ইলেকট্রোড সেগুলো এই জোনের মধ্যে চলে আসে, এবং একই সাথে যে স্লাগ ফর্মিং এলিমেন্ট তারাও কিন্তু এই জোনের মধ্যে চলে আসে, মেটালের সাথে লিকুইড মেটালের সাথে মিক্স হয়ে যায়। বাট ডিউ টু দ্য ভেরিয়েশন অফ ডেন্সিটি, the slag is a density which is very less compared to the metal. Okay, slag is a density, সেটা হচ্ছে মেটালের তুলনায় অনেক কম হওয়ার কারণে সে এই লিকুইড মেটাল থেকে উপরের দিকে ফ্লোট করে, উপরে একটা লেয়ার তৈরি করে। তারপর ওয়েল্ডিং যখন এইদিকে প্রোপাগেট করে, এই উপরে যে লেয়ারটা এটা থেকে যায়, এই লেয়ারটা করে কি নিচে যে আমাদের ওয়েল্ড বিড আছে, এই ওয়েল্ড বিড অংশটুকুকে এনভায়রনমেন্টাল অক্সিজেন থেকে সুরক্ষা দেয়। বুঝতে পারছো জিনিসটা, স্লাগের ফাংশনটা? জি স্যার। স্যার আরেকবার বললে একটু ভালো হয়, মানে ঠিকমতো বুঝতে পারতেছি না স্যার। স্লাগ যখন হচ্ছে এই ইলেকট্রোডের যে কোটিং থাকে, সেই কোটিং থেকে স্লাগ ফর্মিং এলিমেন্ট যেগুলা, সেগুলো হচ্ছে যখন ইলেকট্রোড মেল্ট হয় একই সাথে স্লাগ ফর্মিং এলিমেন্টগুলো এই বেস মেটালের সাথে মিক্স হয়ে যায়। বাট এই স্লাগ যখন তৈরি হয়, এই স্লাগের ডেনসিটি হচ্ছে বেস মেটালের ডেনসিটির চেয়ে কম। যদি বেস মেটালের ডেনসিটির চেয়ে কম হয়, তাহলে কম ডেনসিটির ম্যাটেরিয়াল উপরের দিকে ফ্লোট করবে, ভেসে উঠবে। এই মেকানিজমে স্লাগ গুলো হচ্ছে উপরের দিকে এসে জমা হয়, আর উপরের দিকে জমা হলে ওয়েল্ডিং যখন সামনের দিকে প্রোপাগেট করে, স্লাগ এসে উপরে জমা হয়, যার কারণে এই নিচের যে লিকুইড মেটাল আছে, এই লিকুইড মেটালটা অক্সিজেনের সংস্পর্শে আর আসে না। পরবর্তীতে ওয়েল্ডিং করা শেষ হয়ে গেলে এই স্লাগ ফর্মিং এলিমেন্ট গুলোকে, স্লাগটাকে হচ্ছে চিপিং হামার দিয়ে রিমুভ করে ফেলা হয়। এখন বুঝতে পেরেছো? জি স্যার, পেরেছি স্যার। জি স্যার। ওয়েল্ডিং এর প্রসিডিউর যেটা, সেটা ইটস ভেরি সিম্পল। আমাদের আইদার ওয়ার্কপিস অর ইলেকট্রোড যে কোনো একটাকে পজিটিভ কিংবা নেগেটিভ করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা যদি টর্চ করি তাহলে সেখানে হচ্ছে আর্ক জেনারেট করবে। আর্ক জেনারেট করলে মোল্টেন বেস মেটালটা মেল্ট হবে, একই সাথে ইলেকট্রোড মেল্ট হবে, হয়ে গিয়ে এখানে হচ্ছে জয়েনিং পয়েন্টে একটা জয়েন্ট তৈরি করবে। আপন সলিডিফিকেশন হয়ে গেলে জয়েন্ট তৈরি করবে। আর কোটিং এর মধ্যে যে হচ্ছে গ্যাস ফর্মিং এলিমেন্ট আছে, সেলুলোজ অথবা হচ্ছে যে স্টার্সের কথা আমরা যেটা বলেছি, সেটার কাজ হচ্ছে যে এই ধরনের গ্যাস তৈরি করবে। ঠিক আছে, গ্যাস তৈরি করে এই লিকুইড অংশটুকু, ওয়েল্ডিং এর যে জোনটা, এই জোনটাকে এনভায়রনমেন্টাল অক্সিজেন থেকে মানে প্রিভেন্ট করবে। এনভায়রনমেন্টাল অক্সিজেন যাতে এই অংশতে আসতে না পারে সেটাকে এনশিওর করবে। ওকে, এক্ষেত্রে বোথ এসি এবং ডিসি দুটা পাওয়ার সোর্স ইউজ করা যায়। বাট আমরা যেটা বলছিলাম যে ডিসির ক্ষেত্রে হচ্ছে কানেকশনটা ইম্পর্টেন্ট। যদি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট স্ট্রেট পোলারিটি ইউজ করা হয়, সেক্ষেত্রে ইলেকট্রোড হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ইলেকট্রোড যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ধরনের যে কানেকশন ডাইরেক্ট কারেন্ট স্ট্রেট পোলারিটি, এটার ক্ষেত্রে থিন শীট কিংবা প্লেটের ক্ষেত্রে দিস ইজ ভেরি ইউজফুল। ঠিক আছে, আর যদি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটি ইলেকট্রোডটা হচ্ছে পজিটিভ and for maximum penetration। ঠিক আছে, ওয়ার্কপিসের মধ্যে ম্যাক্সিমাম পেনিট্রেশন অবটেইন করার জন্য ডাইরেক্ট কারেন্ট রিভার্স পোলারিটিটা ইউজ করা হয়। আর এসির ক্ষেত্রে স্কিল অপারেটর দরকার হয়, কারণ হচ্ছে এই ক্ষেত্রে আর্ক জেনারেশনটা ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ কন্টিনিউয়াসলি পোলারিটি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, পোলারিটি চেঞ্জ হওয়ার কারণে এটা অবটেইন করা খুব ডিফিকাল্ট, বাট ইটস নট ইম্পসিবল। ঠিক আছে, লেস আর্ক ব্লো এন্ড সুইটেবল ফর থিকার প্লেটস। থিক প্লেট ওয়েল্ডিং করার জন্য দিস ইজ মাস্ট বেটার টু ইউজ এসি কানেকশন। স্যার ডিসিএসপি ফুল মিনিংটা স্যার আরবে? ডাইরেক্ট কারেন্ট, ডিসি তে ডাইরেক্ট কারেন্ট, আর স্ট্রেট পোলারিটি, আর এটা হচ্ছে রিভার্স পোলারিটি। স্ট্রেট পোলারিটির ক্ষেত্রে ইলেকট্রোড হচ্ছে নেগেটিভ, আর রিভার্স পোলারিটির ক্ষেত্রে ইলেকট্রোড হচ্ছে পজিটিভ। সো এক্ষেত্রে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে যে অ্যাডভান্টেজের মধ্যে আছে, এক নাম্বার সিম্পল এন্ড ইনএক্সপেন্সিভ, খুবই সিম্পল এবং যে কোনো টাইপের জব করা যায়। Process dominates other welding process in maintenance and repair. শোনা যায় না স্যার কিছুই।
স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে স্যার। শুনতে পাচ্ছ এখন? জি স্যার। আমার কানেকশনে প্রবলেম হয়েছিল, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা যেটাতে আসছি যে ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আছে, সরি, অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে যে সিম্পল অ্যান্ড ইনএক্সপেন্সিভ। তারপরে আসতেছে হচ্ছে এটা হচ্ছে মেইনটেনেন্স এন্ড রিপেয়ার ইন্ডাস্ট্রিতে ওয়াইডলি ইউজ হয়। তারপর হচ্ছে বিগ রেঞ্জ অফ মেটাল এন্ড অ্যালয় ক্যান বি ওয়েল্ডেড, এন্ড আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এনি পজিশন, ভার্টিক্যাল, হরিজন্টাল, সিলিং, যেখানেই হোক না কেন উইথ হাইয়েস্ট কোয়ালিটি ওয়েল্ডিং অবটেইন করা যায়। স্যার ডিসিএসপি ডিসিআরপি এর ফুল মিনিংটা স্যার একটু বলেন, শুনিনি ওই সময়। ডাইরেক্ট কারেন্ট, স্ট্রেইট পোলারিটি, আর ডাইরেক্ট কারেন্ট, রিভার্স পোলারিটি। আমাদের স্যার বাসা বাড়িতে যে এই যে জানালার গ্রিল গুলা যে ব্যবহার করে, এটা কি স্যার শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং? হ্যাঁ, এক্স্যাক্টলি, ওটা হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। এটা মোস্ট অফ দ্য ওয়েল্ডিং দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইউ ইজ দ্য শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। তখন তো স্যার এই যে মানে স্যার ইয়াটা যেটা বললেন স্যার, এই যে আর্ক জেনারেট করার জন্য, তখন তো স্যার জাস্ট মানে এই কানেকশন দিয়ে তারপর মানে কি বলবো ওয়ার্ক পিসের সাথে আর হচ্ছে এই আমাদের যে ফিলার মেটালটা আছে, এই দুইটা মানে কাছাকাছি আনা হয়। এখানে তো স্যার মানে আর কোনো মানে এক্সট্রা কিছু ইউজ করতে হয় না। না না, এক্সট্রা কিছু এখানেও ইউজ করতে হয় না তো। যেমন স্যার যে আমরা মানে গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে যেমন স্যার ওখানে এই যে ওয়েল্ডিং টর্চ স্যার মানে ইউজ করছি, এরকম কিছু তো স্যার স্পার্ক লাইটার ইউজ করছো? জি স্যার, জি স্যার। এখানে ওরকম কিছু না, এখানে জাস্ট হচ্ছে টর্চ করা, মানে হচ্ছে ডিএসএলআর এর কাঠি যেমন ধরে না, জি স্যার, সেরকম ভাবে ইলেকট্রোডটা ওয়ার্কপিসের মধ্যে টর্চ করতে হবে, তাহলে হচ্ছে আর্ক জেনারেট করবে। জি স্যার। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজেস ইনক্লুড হচ্ছে মেকানাইজেশন। মেকানাইজেশন ইজ ডিফিকাল্ট ডিউ টু ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ ইলেকট্রোড। ইলেকট্রোডের সাইজ নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, 1 ফিটের মতো না? 1 ফিটের মতো সর্বোচ্চ হয়। তো দেখা যায় যে ইলেকট্রোড বারবার চেঞ্জ করার প্রয়োজন হয়, এই জন্য মেকানাইজেশন একটু ডিফিকাল্ট হয়। তো সেক্ষেত্রে ওয়েল্ডিং এর ডিফেক্টও পাওয়া যায়, লং জয়েন্ট ডিফেক্ট, অর্থাৎ একটা ইলেকট্রোড জয়েন করতে করতে একটা ইলেকট্রোড যে জায়গায় গিয়ে শেষ হয়ে গেল, ওই জায়গায় আবার যদি তুমি হচ্ছে ওয়েল্ডিং শুরু করো, তাহলে ওই জায়গাটাতে হচ্ছে ডিফেক্ট তৈরি হয়, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েল্ডিং টাইম ইজ ভেরি স্লো সিন্স দ্য কনজিউমেবল ইলেকট্রোড মাস্ট বি ফ্রিকোয়েন্টলি রিপ্লেসড। মেইনলি ইলেকট্রোডের এই যে রিপ্লেসমেন্ট বা ফ্রিকোয়েন্ট রিপ্লেসমেন্ট অফ দ্য ইলেকট্রোড ইজ দ্য মেইন রিজন ফর the disadvantages of the shielded metal arc welding. Application to huge application. মেকানাইজেশন জিনিসটা কি স্যার? অটোমেশন, অটোমেটিক ওয়েল্ডিং করা। যদিও এখন টেকনোলজি ডেভেলপ হয়েছে, এখন করা যায়। আর্ক ওয়েল্ডিংও হচ্ছে এখন অটোমেটিক করা যায়। আর আমরা ওয়েল্ডিং করার সময় দেখছি যে একটা নির্দিষ্ট ডিসটেন্সে না রাখলে মানে আর্কটা প্রোডিউস হয় না, এটা কেন স্যার? এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্সের কারণে। তুমি যদি অনেক বেশি কাছে চলে যাও তাও সমস্যা নেই, কিন্তু টাচ করে ফেললেই হচ্ছে তোমার রেজিস্ট্যান্স 0 হয়ে যাবে, ঠিক আছে? তখন হচ্ছে হাই কারেন্ট চার্জ হবে, তখন ফুল স্ট্রাকচারটাই হিট হওয়া শুরু করবে, ঠিক আছে? মানে সেটা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট হলে কি হয়, পুরো বাসার সবগুলো তার পুড়ে যায় না? সিমিলার টাইপের শর্ট সার্কিট হবে। আর যদি হচ্ছে তুমি টু লং ডিস্টেন্সে চলে যাও, তাহলে এয়ার রেজিস্ট্যান্সটা এত বেশি হয়ে যায় যে তোমার আর স্টেবল হয়ে থাকতে পারে না, আর্কটা নিভে যায়, ঠিক আছে? জি স্যার। ওকে, তো বিল্ডিং এ ব্রিজ কানেকশন, শিপ বিল্ডিং, অর্থাৎ অল মানে অলমোস্ট সব ধরনের কাজেই হচ্ছে এই আর্ক ওয়েল্ডিংটা ইউজ করা হয়, ঠিক আছে? ওকে, নেক্সট কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না হলে নেক্সটে চলে যাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ইনার্ট গ্যাস শিল্ডেড আর্ক ওয়েল্ডিং এ চলে যাই। In this process, welding zone is shielded by either argon or helium gas. মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে দিয়ে যদি আমি ওয়েল্ডিং জোনটাকে
protect করি from environmental oxygen, then these are called inert gas shielded arc welding. ঠিক আছে, দুইটা মেথড আছে, একটা হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড। স্যার আমার ইনার্ট গ্যাসটা অ্যাপ্লাই কেন করতে হচ্ছে স্যার? ফ্লাক্সের ভিতরে মানে কোটিং এর ভিতরে আমরা যে এলিমেন্ট গুলো দিয়েছিলাম, হ্যাঁ এলিমেন্ট গুলো দিয়েছিলাম, সে হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর ওই পারপাস সার্ভ করছে ইলেকট্রোডটা। বাট ইন দিস কেস, ইন সাম কেসেস ইউ ক্যান নট ইউজ দ্য ফিলার মেটাল, সরি ইউ ক্যান নট ইউজ কোটিং কম্পোনেন্ট। ঠিক আছে, কোটিংটা ইউজ না করে আমি যদি হচ্ছে ওই জোনটাকে তো আমার প্রোটেক্ট করতে হবে, সেজন্য আমি যদি আর্গন এবং হিলিয়াম গ্যাস ইন্ট্রোডিউস করি ওই লোকেশনটাতে, তাহলে সেক্ষেত্রে আমার ওই কোটিং গুলো ইউজ করতে হচ্ছে না। বুঝতে পারছো? দিস ইজ জাস্ট another টাইপ অফ ওয়েল্ডিং। ওকে, জি স্যার, জি স্যার। এক্ষেত্রে নন কনজিউমেবল ইলেকট্রোড একটা টাইপ আছে, আর একটা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড। নন কনজিউমেবল ইলেকট্রোড মানে যে ইলেকট্রোডটা দিয়ে আর্ক জেনারেট করা হচ্ছে সেই ইলেকট্রোডটা মেল্ট হবে না। ঠিক আছে, আর কনজিউমেবল ইলেকট্রোড হচ্ছে যেটা দিয়ে আমরা এর আগে যেটা দেখলাম শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, ওইটার মতোই ইলেকট্রোডটা কনজিউম হবে। ওকে, সো এক্ষেত্রে দুটো টাইপই ইউজ করা যায়, একটা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড আর একটা হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড। সো নন কনজিউমেবল ইলেকট্রোডটাকে আরেকটা নাম আছে টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। দ্যাট মিন্স এক্ষেত্রে যে ইলেকট্রোডটা ইউজ করা হয় সেটা হচ্ছে টাংস্টেনের। ঠিক আছে, টাংস্টেন ম্যাটেরিয়ালে ইলেকট্রোড ইউজ করা হয়। আর ইনার্ট গ্যাস নাম দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমরা ওয়েল্ডিং জোনটাকে প্রোটেক্ট করতেছি ইনার্ট গ্যাস ইউজ করে। ঠিক আছে, সো আমরা দেখি তাহলে সামনে। আর এক্ষেত্রে দুটো প্রসেসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইলেকট্রোড ইজ বেয়ার। এক্ষেত্রে কিন্তু ইলেকট্রোডটার মধ্যে কোনো কোটিং দেওয়া থাকে না। ঠিক আছে, এবং নো কোটিং থাকে এবং নো ফ্লাক্স ইজ ইউজ। দ্যাট মিন্স ইলেকট্রোড বেয়ার মানেই হচ্ছে বাকি যে দুইটা টার্ম আছে, নো কোটিং নো ফ্লাক্স। ওকে স্যার, আমরা যেখানে ওয়েল্ড করব তো মানে সেই ম্যাটেরিয়ালটা আর আমার হলো ফিলার রড একই ম্যাটেরিয়ালের হইতে হবে না? এখানে আমি টাংস্টেন যদি ইউজ করি তাহলে তো স্যার আলাদা আলাদা দুইটা মেটাল হয়ে গেল। টাংস্টেন তো মেল্ট হচ্ছে না, তুমি যদি ফিলার মেটাল দরকার হয় তাহলে তোমাকে আলাদাভাবে ফিলার মেটাল দিতে হবে সেম ম্যাটেরিয়ালের। টাংস্টেন তো বলাই হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড, তাই না? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমরা দেখবো, ডিটেইল দেখলে আরো ক্লিয়ার হবে। তো মিক ওয়েল্ডিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা বললাম যে কনজিউমেবল ইলেকট্রোড যদি আমরা চিন্তা করি, তো কনজিউমেবল ইলেকট্রোডের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি ফেড মেটাল ইলেকট্রোড ইউজ করা হয়। দ্যাট মিন্স হচ্ছে আগেরটার ক্ষেত্রে আমরা দেখলাম কি যে ইলেকট্রোড বারবার রিপ্লেস করতে হচ্ছে, বাট এটার ক্ষেত্রে আমরা এমন টাইপের ইলেকট্রোড ইউজ করব যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ফেড ওয়্যার। একটা রিলের মধ্যে ওয়্যার পেঁচায় রাখবো, সেই ওয়্যারটাকে আমরা কন্টিনিউয়াসলি ফিট করব ওয়েল্ডিং জোনের মধ্যে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার বারবার ইলেকট্রোড চেঞ্জ করার যে প্রবলেমটা সেটা থেকে আমরা ইয়ে করতে পারবো। ঠিক আছে, ওভারকাম করতে পারবো। আর এক্ষেত্রে নো ফ্লাক্স ইজ ইউজড, বাট দ্য আর্ক এন্ড মোল্টেন মেটাল আর শিল্ডেড বাই অ্যান ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস দিয়ে হচ্ছে আমরা ওয়েল্ডিং জোনটাকে প্রোটেক্ট করতেছি। আর ডিসিআরপি যেটা বললাম যে ইলেকট্রোড হচ্ছে পজিটিভ, ডাইরেক্ট এন্ড রিভার্স পোলারিটি। ইলেকট্রোড পজিটিভ মোস্টলি ইউজ করা হয় faster melting of the electrode. In this case, electrode fast তাড়াতাড়ি মেল্ট হয়, which increases the weld penetration and welding speed. ঠিক আছে, আর ডিসিএসপি যেটা নেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ, অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ডাইরেক্ট কারেন্ট স্টেট পোলারিটি ইউজ করা হয়। আমরা যদি প্রসেস ডায়াগ্রামটা দেখি সেক্ষেত্রে হচ্ছে একটা ওয়্যার রিল এখানে দেখা যাচ্ছে। যে ওয়্যার রিলটার কাজ হচ্ছে এখানে ইলেকট্রোড ওয়্যারটা পেঁচায় রাখা হয়। ঠিক আছে, এখান থেকে এই যে দুইটা রোলার আছে, এই দুইটা রোলারের মাধ্যমে হচ্ছে ইলেকট্রোডটাকে ফিট করা হয়। ঠিক আছে, একটা নির্দিষ্ট স্পিডে, যে স্পিডে ইলেকট্রোড যে স্পিডের আসলে দরকার। ঠিক আছে, ইলেকট্রোডটা যে স্পিডে এই আর্কের এই জায়গায় হচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে, সেই একই স্পিডে ইলেকট্রোডটাকে এখানে ফিট করতে হবে। ঠিক আছে, এই রোলার দুটোর কাজ হচ্ছে যে ইলেকট্রোডটাকে টেনে নিয়ে আসা, টেনে নিয়ে ওয়েল্ডিং জোনের মধ্যে প্রোভাইড করা। ঠিক আছে, আর এই ইলেকট্রোডটা সাধারণত একটা গাইড টিউবের মধ্যে দিয়ে যায় যাতে হচ্ছে ইলেকট্রোডটা স্ট্রেট থাকে, পজিশন চেঞ্জ না হয় সহজে। আর এক্ষেত্রে যে নজেলটা আছে, এই নজেলটার মধ্যে হচ্ছে যে তোমার ইলেকট্রোড হোল্ডার, যেটা ইলেকট্রোড হোল্ডারের মধ্যে এমন ভাবে সিস্টেম করা আছে যাতে হচ্ছে ইলেকট্রোডের চারপাশ দিয়ে গ্যাস সাপ্লাই দেওয়া যায়। ঠিক আছে, আমরা যে আর স্যার ওয়েল্ড বিটটাকে কে প্রোটেক্ট করবে তাহলে? এক্ষেত্রে ওয়েল্ড বিট প্রোটেকশনের কোনো অপশন নাই। ঠিক আছে, এক্ষেত্রে তুমি তো একসাথে সবগুলো অ্যাডভান্টেজ নিতে পারবে না, তাই না? জি স্যার, বুঝতে পারছি। তার কারণ হচ্ছে যে ওয়েল্ড জোনটাকে প্রিভেন্ট করা হচ্ছে, এখানে যতটুকু প্রিভেন্ট মানে
করা সম্ভব সেটুকু করা হয়, বাট বাকিটা সম্ভব হয় না, উপরে স্লাগ প্রোডাকশন হয় না। বাট স্লাগের আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে তোমার আয়রন অক্সাইড যেটা, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্লাগ। Once a small layer of iron oxide is formed, that also protects the subsequent layers. Okay, so that also work as a slag. বুঝতে পারছি স্যার। ইনার্ট গ্যাস যাতে হচ্ছে কন্টিনিউয়াসলি সাপ্লাই করা যায় তার জন্য ফ্যাসিলিটি এই ইলেকট্রোডের মধ্যে থাকবে, ইলেকট্রোড হোল্ডারের মধ্যে থাকবে, নাকি ইনার্ট গ্যাস আমরা হচ্ছে সাপ্লাই করতে পারবো ওয়েল্ডিং জোনটাকে প্রোটেক্ট করার জন্য। আর এখানে ওয়্যারটাকে কন্টিনিউয়াসলি ফিট করা হবে ইন দ্য ওয়েল্ডিং জোন, আর অল আদার থিংস আর দ্য সেম। ওকে, সো এনি কোশ্চেন? স্যার ফিড রোলারটা কি স্যার অটোমেটেড? ফিড রোলারটা অটোমেটেড, হ্যাঁ। ওকে, আর কোনো কোশ্চেন আছে? ওকে, the advantages হচ্ছে because of the continuously fed electrode, বারবার ইলেকট্রোড চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, তাহলে এই ওয়েল্ডিংটা হচ্ছে অনেক ফাস্টার হবে। অর্থাৎ আগেরটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, it can produce joints with deep penetration. আমি যদি ফিড রোলারের স্পিড কমায় দেই তাহলে সেক্ষেত্রে ডিপ পেনিট্রেশন অবটেইন করা সম্ভব। ঠিক আছে, লং টাইম আমি ওয়েল্ডিং জোনে ধরে রাখলে ডিপ পেনিট্রেশন অবটেইন করা সম্ভব। থিক অ্যান্ড থিন দুই টাইপের ওয়ার্কপিসি এখানে ওয়েল্ডিং করা যায়, এবং লার্জ মেটাল ডিপোজিশন রেট। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি হচ্ছে ফিড রোলারের স্পিড বাড়ায় দাও, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মোল্টেন মানে তোমার হচ্ছে থার্ড মেটাল যেটা, সেটা খুব সহজেই মেল্ট হয়ে যাবে, এবং হচ্ছে বেশি পরিমাণ মেটাল খুব অল্প সময়ের মধ্যে ডিপোজিট করা সম্ভব হবে। প্রসেস ক্যান বি ইজিলি মেকানাইজড, যেহেতু সবগুলোই মোটামুটি অটোমেটিক, শুধু হচ্ছে হাত দিয়ে ধরে রাখতে হয়, সো এই সিস্টেমটাকে খুব সহজেই মেকানাইজড অর্থাৎ অটোমেটেড করা যায়। ঠিক আছে, যেহেতু নো ফ্লাক্স ইজ ইউজড, MIG welding produces smooth, neat, clean and spatter free weld surface. ঠিক আছে, এই ফ্লাক্স কিন্তু ওয়ান অফ দ্য রিজন ফর প্রডিউসিং স্প্যাটার। ঠিক আছে, ওয়েল্ডিং যে মেটাল শীট তার উপরে দেখা যায় যে কিছু মোল্টেন মেটাল স্প্লিট হয়ে যায়, ঠিক আছে, স্প্রিঙ্কল হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি স্প্যাটার। তো দেখা যায় যে এই ফ্লাক্স ইউজ না করলে মোটামুটি স্মুথ এবং নিট অ্যান্ড ক্লিন হচ্ছে ওয়েল্ডিং পাওয়া যায়। অনলি the welded surface which require no further cleaning, this helps reduce total welding cost. এখানে যদিও বলা আছে যে ওয়েল্ডিং সারফেসটা হচ্ছে কোনো ধরনের ক্লিনিং এর প্রয়োজন হয় না, বাট অ্যাকচুয়ালি ট্রু, কোনো ধরনের ক্লিনিং প্রয়োজন হয় না, বাট যে অক্সাইড লেয়ারটা তৈরি হয় সেই লেয়ারটা it's harmful to the metal. ঠিক আছে, it's better to remove that oxide layer. যদি না রিমুভ করো তাতেও খুব একটা প্রবলেম নাই, বাট লং টার্ম সার্ভিসিং এর ক্ষেত্রে it will be a problem. স্যার অক্সাইড লেয়ারটার ব্যাপারে আবার একটু বলেন তো। অক্সাইড লেয়ার হচ্ছে যে তোমার এনভায়রনমেন্টাল অক্সিজেনের সাথে মোল্টেন মেটাল যেটা তোমার অ্যালুমিনিয়াম হোক আয়রন হোক যেটাই হোক না কেন, সে হচ্ছে মেটাল অক্সাইড তৈরি করে। যেমন হচ্ছে আয়রন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে, ক্রোমিয়াম অক্সাইড, এরকম অক্সাইড প্রডিউস করে। এই অক্সাইড গুলো হচ্ছে এক ধরনের ইম্পিউরিটি, যেটা হচ্ছে মেটালের অক্সাইডের স্ট্রেংথ ইজ মাচ লোয়ার দ্যান দ্য বেস মেটাল। ঠিক আছে, এই জন্য অক্সাইড প্রোডাকশনটা যাতে রিডিউস করা যায় সেই চেষ্টা সবসময় করা হয়। এক্ষেত্রে যেটা ডিসঅ্যাডভান্টেজ আসবে সেটা হচ্ছে যে সারফেসের মধ্যে একটা অক্সাইড লেয়ার তৈরি হবে। এই লেয়ারটা রিমুভ করলে ওয়েল্ডিংটা হচ্ছে লং টাইম সার্ভিস দিতে পারবে, আদারওয়াইজ ইট উইল ফেল। আচ্ছা, হায়ার আর্ক ট্রাভেল স্পিড অ্যাসোসিয়েটেড উইথ MIG welding রিডিউস ডিস্টরশন কনসিডারেবলি। যেহেতু হচ্ছে আর্ক ট্রাভেল স্পিড, দ্যাট মিন্স হচ্ছে যে আমি এটাকে এই MIG welding এর ক্ষেত্রে যেহেতু হচ্ছে ফিট রোলার দিয়ে আমি ওয়্যারটাকে ফিট করতে পারতেছি, আমি খুব তাড়াতাড়ি ওয়েল্ডিং করতে পারি। ঠিক আছে, ওয়েল্ডিং এর স্পিডটা বাড়াইতে পারি, যার কারণে যখন হচ্ছে আমার আমি হচ্ছে স্মল থিকনেসের ম্যাটেরিয়াল দুইটা শীট মেটাল জয়েন করব, তখন দেখা যায় যে খুব সহজে আমরা খুব অল্প সময়ে বেশি পরিমাণ হচ্ছে ওয়েল্ডিং ফিলার মেটাল আমরা অ্যাড করতে পারি, যার কারণে এটাকে আমরা খুব ফাস্টার ওয়েল্ডিং করতে পারি। আর যদি ফাস্টার ওয়েল্ডিং আমরা করি তাহলে সেক্ষেত্রে যে মেটাল বেস মেটালের যে ওয়েল্ডিং জোন এবং বেস মেটালের যে মানে হিট অ্যাফেক্টেড জোন আর নন হিট অ্যাফেক্টেড জোন, এই দুইটা জোনের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স, তার কারণে হচ্ছে যে ইন্টারনাল রেসিডুয়াল স্ট্রেস তৈরি হয়, সেই স্ট্রেসটা কম তৈরি হয়, এবং যার কারণে ডিস্টরশন কনসিডারেবলি রিডিউস হয়। দ্যাট মিন্স হচ্ছে দুইটা মেটাল পার্ট যখন শীট যখন জয়েন করা হয়, এই জয়েনিং এর কারণে এবং মেটালের যে টেম্পারেচার ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণে দেখা যায় যে শীট মেটালগুলো বেন্ড হয়ে যায়। আমি যদি একটা এক্সাম্পল দেই, এখানে ড্র করে দেখাতে পারি। সেটা হচ্ছে যে দুইটা শীট মেটাল আমি হচ্ছে জয়েন করতে চাচ্ছি, এখানে এই লোকেশনটাতে আমি হচ্ছে দুইটা শীট মেটাল জয়েন করব। যদি এখানে আমি ওয়েল্ডিং করে জয়েন করি তাহলে দেখা যায় যে
জয়েন করলে এই লোকেশনে হিট অনেক বেশি থাকে, মেটাল মেল্ট হয়ে থাকে এবং এদিকে কোনো হিট নাই, যার কারণে দেখা যায় যে এই লোকেশন গুলাতে ওয়েল্ডিং এর কারণে শীট মেটাল গুলো এরকম বেন্ড হয়ে যায়। ঠিক আছে, আইদার সাইড, যে কোনো সাইডে হতে পারে। ঠিক আছে, এই বেন্ড হওয়াটাকে বলা হচ্ছে ডিস্টরশন। যেটা আমার ইনিশিয়ালি স্ট্রেট থাকার কথা ছিল সেটা হচ্ছে বেন্ড হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি ডিস্টরশন। এই ডিস্টরশনটা খুব কম হয় ইন দ্য কেস অফ MIG welding if you compare it with the shielded metal arc welding. Disadvantage হচ্ছে welding equipment is very expensive and less portable. ঠিক আছে, weld metal cooling rate are higher than with the process that deposits slag over the weld metal. Slag এর আরেকটা ফাংশন আছে, এই জয়েনের উপরে যে স্লাগ লেয়ারটা তৈরি হয় সেই লেয়ারে আরেকটা ফাংশন হচ্ছে যে এর নিচে যে মোল্টেন মেটাল গুলো আছে সেই মোল্টেন মেটাল কিংবা হচ্ছে যে হাই টেম্পারেচার মেটাল, সেটা যে টেম্পারেচার রিমুভাল রেট সেটা হচ্ছে কমায় দেয়। অর্থাৎ এটা যদি ওয়েল্ডিং বিড হয়, এই বিডের উপরে একটা যদি স্লাগ লেয়ার থাকে, তাহলে এই নিচের অংশটুকু যে টেম্পারেচার র্যাপিডলি ড্রপ করবে নাকি স্লোলি ড্রপ করবে? স্লোলি ড্রপ করবে। স্লোলি ড্রপ করবে। তো স্লোলি ড্রপ করলে এখানে বেটার মাইক্রোস্ট্রাকচার পাওয়া যায় এবং ওয়েল্ডিং জোনের যে মানে তোমার ডাক্টিলিটি সেটা বেটার পাওয়া যায়। আর যদি হচ্ছে ফাস্ট কুলিং হয় তাহলে সেক্ষেত্রে ডাক্টিলিটি কমে যায় এবং সেটার হার্ডনেস বেড়ে যায়। ঠিক আছে, এখন এটা ডাক্টিলিটি কি স্যার? ডাক্টিলিটি আছে যেটাকে সহজে বেন্ড করা যায়, বেন্ড করার অ্যাবিলিটিটাকে ডাক্টিলিটি বলা হয়। ঠিক আছে, স্যার এটাকে প্লাস্টিসিটি বলা যায় এটাকে? নমনীয়তা। ডাক্টিলিটিকে তুমি প্লাস্টিসিটি বলতে পারো না। ডাক্টিলিটি হচ্ছে যে ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি যেটা থাকার কারণে ম্যাটেরিয়ালকে বেন্ড করলেও ফ্র্যাকচার হয় না। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে গ্লাসকে যদি তুমি খুব অল্প একটু বেন্ড করো তাহলে গ্লাস কি হবে? একেবারে দুই টুকরা হয়ে যায় না? বাট তুমি একটা প্লাস্টিক পার্ট যদি হচ্ছে বেন্ড করার চেষ্টা করো সাথে সাথে কি দুই টুকরা হয়ে যায়? জি, প্লাস্টিক পার্ট না স্যার, না হয় না। যার কারণে হচ্ছে প্লাস্টিক হচ্ছে মানে স্যার মানে মানে জিনিসটার প্রপার্টিটা শুনে মনে হইছে স্যার নমনীয় আর অনমনীয়র ব্যাপারে, এই জন্য নমনীয় হচ্ছে আরেকটা জিনিস। নমনীয় হচ্ছে তোমার এটাকে কি বলে? প্লাস্টিসিটি তো বলে মনে হয়, নমনীয় ওই জিনিসটা মনে হয় না, দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, নমনীয়টা হচ্ছে তুমি যদি কোনো একটা অবজেক্টের উপর লেটস সে এরকম একটা তোমার সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে পিটাও, মানে কোনো একটা হাতুড়ি দিয়ে পিটাও, ঠিক আছে, এটা ডিফর্ম হয়ে যাবে আস্তে আস্তে, এদিকে বেড়ে যাবে না, এরকম হাইট কমবে, এদিকে দুই সাইডে বেড়ে যাবে না, দুই সাইডে বেড়ে যাবে। যদি তাই হয় বেড়ে যায় কিন্তু কোনো ধরনের এখানে ফ্র্যাকচার যদি দেখা না যায়, কোনো ধরনের ফাটল দেখা না যায়, তাহলে সেটাকে বলা হয় নমনীয়। যেমন হচ্ছে গোল্ড অনেক নমনীয়, বুঝতে পারছো? জি স্যার। আর হচ্ছে তুমি যদি হচ্ছে গ্লাসের মধ্যে বাড়ি দাও হাতুড়ি দিয়ে, কি হবে? ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, ফ্র্যাকচার হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে অনমনীয়। বুঝতে পারছো? এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে যেগুলো আছে তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে তখন হচ্ছে এগুলা সম্পর্কে আইডিয়া পাবা। বুঝতে পারছো? যখন হচ্ছে মেকানিক্স অফ সলিড পড়বা তখন এই ডাক্টিলিটি, ব্রিটলনেস, এই টার্মগুলো তোমাদের আসবে। ঠিক আছে, এখন জাস্ট জেনারেল সেন্সে জেনে রাখো যে ডাক্টিলিটি বলতে হচ্ছে কোনো ম্যাটেরিয়ালকে সহজে বেন্ড করার যে অ্যাবিলিটি, সেটাই হচ্ছে ডাক্টিলিটি। আর যেটাকে সহজে বেন্ড করা যায় না সেটা হচ্ছে ব্রিটল। বেন্ড করতে গেলে ভেঙে যায়, খুব স্মল ডিফরমেশনে যদি ভেঙে যায় তাহলে সেটাকে আমরা বলি ব্রিটল ম্যাটেরিয়াল। ওকে, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে কুলিং রেট। তাহলে যখন হচ্ছে স্লাগ থাকবে উপরে তখন কুলিং রেটটা হবে কম, আর যখন স্লাগ উপরে থাকবে না তখন কুলিং রেটটা হবে বেশি। দ্যাট মিন্স আমরা যদি মিগ ওয়েল্ডিং এর কথা বলি তাহলে মিগ ওয়েল্ডিং এ কুলিং রেটটা বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। বেশি হবে। কুলিং রেটটা বেশি হবে, তাহলে কি হবে? সারফেসের মধ্যে সারফেস হার্ডনেস ডেভেলপ করবে, ম্যাটেরিয়ালটা হার্ডার হবে, ব্রিটলনেস ডাক্টিলিটি কম থাকবে ম্যাটেরিয়ালটার মধ্যে। ঠিক আছে, দিস ইজ ওয়ান অফ দা ডিসঅ্যাডভান্টেজ। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, স্টিল, ডাইস, রেফ্রিজারেটর পার্ট। স্যার ব্রিটলনেস কি জানা ছিল স্যার? ব্রিটলনেস হচ্ছে যে তোমার ভঙ্গুর, ফ্র্যাজাইল না স্যার? ফ্রাজাইল, যেটা ফ্রাজাইল টাইপের ম্যাটেরিয়ালকে আমরা হচ্ছে ব্রিটল বলতে পারি। যেমন হচ্ছে তোমার আইসক্রিম, কোন আইসক্রিমের যে কোনটা থাকে না সেটা কি ব্রিটল নাকি হচ্ছে ডাকটাইল? স্যার ব্রিটল। ওয়েফার যেটা থাকে ব্রিটল স্যার।
ব্রিটল না, খুব একটু বেন্ড করলে ভেঙে যায় না? জি স্যার, ব্রিটল। এই ধরনের ম্যাটেরিয়ালকে বলা হয় ব্রিটল, আর যদি হচ্ছে সহজে বেন্ড করা যায় তাহলে সেগুলোকে বলা হচ্ছে ডাকটাইল। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। স্যার আজকে এই পর্যন্ত থাক স্যার প্লিজ। এটা একই টাইপের, এটা সময় লাগবে না স্যার। আর দিয়েন না স্যার, দুইটা সিমিলার টাইপের ওয়েল্ডিং, ঠিক আছে? এটার অনলি ডিফারেন্স হচ্ছে যে এই ইলেকট্রোড যেটা, এটা হচ্ছে ফিক্স থাকে, এটার কোনো ধরনের চেঞ্জ হয় না, ঠিক আছে? নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড। আমার যদি ফিলার এই লোকেশনটাকে ফিল করার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আমি যদি এই লোকেশনটাকে ফিল করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে আমাকে আলাদা ফিলার রড অ্যাপ্লাই করতে হবে ইন দ্য ওয়েল্ডিং জোন, ঠিক আছে? এই ইলেকট্রোডের কাজ তাহলে কি এক্ষেত্রে? অনলি টু মেল্ট দ্য বেস মেটাল অর টু মেল্ট দ্য filler rod. Okay, at the same time this the nozzle will provide the inert gas. Okay, that is the only difference. স্যার ইলেকট্রোডটা কি মানে শুধু মানে ইলেকট্রোড থেকে জাস্ট আর্ক উৎপন্ন হইতেছে, এইটুকুই তার কাজ? মানে আর্ক উৎপন্নের মাধ্যমে হইলো মেল্ট করতেছে ওয়ার্কপিসটা, এইটুকুই কাজ? এটাই। আর ফিলার রড দিয়ে আমি যদি এক্সট্রা মেটাল দেওয়ার প্রয়োজন হয় তখন ফিলার রড দেব। হ্যাঁ, যদি গ্যাপ থাকে, গ্যাপটা ফিল আপ করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে ফিলার রড তুমি ইউজ করতে পারো। এক্ষেত্রেও তুমি অটোমেশন করতে পারবা, সেক্ষেত্রে তোমার ফিলার রডটাকে ওরকম রিল সিস্টেম করে দিতে হবে আলাদাভাবে। এক্ষেত্রে একটা ভালো অ্যাডভান্টেজ আছে ওভার দ্য মিগ ওয়েল্ডিং। মিগ ওয়েল্ডিং এর কথা আর এটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, সেটা হচ্ছে এক্ষেত্রে যে ফিলার রডটা যদি না থাকে, ঠিক আছে, তাহলে এই ওয়েল্ডিং জোনটা খুবই স্পষ্টভাবে দেখা যায়, যেটা হচ্ছে তোমার মিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে স্পষ্টভাবে দেখা যায় না, কারণ মেটাল মেল্ট হয়ে এখানে ড্রপ হয়, যার কারণে স্পষ্টভাবে দেখা যায় না। মেটালটা কেন মানে ইলেকট্রোডটা মেল্ট হবে না কেন স্যার? টাংস্টেন ইউজ করার জন্য নাকি? টাংস্টেনের মেল্টিং পয়েন্ট অনেক হাই। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, সো এই জিনিসগুলাই এখানে আছে, আর তেমন কিছু নাই। এসিডিসি দুই টাইপের পাওয়ার ইউজ করা যায়। ডিসি ইউজ ফর স্টেনলেস স্টিল, নিকেল, কপার। স্যার এই জিনিসগুলো মানে কি প্রসেস লিখতে হবে স্যার? মানে এইখানে বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে না, আমরা এই যেমন স্লাইডে তো মনে হয় পয়েন্ট আকারে জাস্ট মানে পয়েন্টগুলো লেখা আর কি, মানে হ্যাঁ, শুধু তোমার স্লাইড পড়লে তো হবে না, এখানে তো পয়েন্ট আকারে আছে, তোমাকে তো পড়তে হবে বই, বুঝছো? বই থেকে পড়তে হবে, তাহলে তুমি ডিটেইল প্রসেসগুলো জানতে পারবা। নট অনলি দ্যাট, কোশ্চেন যে শুধুমাত্র এই প্রসেসটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে তা না, এর প্রোস কনস কম্পেয়ার টু আদার ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং এর মধ্যে ডিফারেন্স গুলো কি রকম, ঠিক আছে, কোনটার কোন ক্ষেত্রে বেশি ইউজফুল, কোনটার অ্যাডভান্টেজ কি, এই জিনিসগুলো সম্পর্কেও ধারণা নিতে হবে। স্যার এই পুরো বিস্তারিত হ্যাঁ ব্যাখ্যাটা স্যার কোন বইয়ে সবচেয়ে ভালো পাওয়া যাবে? এই জিনিসগুলো তোমরা হচ্ছে তোমাদের রেফারেন্স দিয়েছি, তারপর স্যার সব ধরনের প্রশ্ন স্যার কোন বইয়ে সবচেয়ে ভালো পাওয়া যাবে? আরকেজেনের বই? আরকেজেনের বইয়ে অনেক ডিটেইলস আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে থাকে না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা হচ্ছে পিএন রাওয়ের বই, পিএন রাওয়ের বই, হ্যাঁ পিএন রাওয়ের বইয়ের হেল্প নিতে পারো। সেটাও যদি না হয় তাহলে আরেকটা বই দিয়েছিলাম না, ইন্ডিয়ান একটা রাইটার রাজপুত নাকি যেন, রাজেন্দ্র সিং, হ্যাঁ রাজেন্দ্র সিং এর বইটা ওটাও দেখতে পারো। রাজেন্দ্র সিং এর বই সম্ভবত আরকেজেনের বইটা করা, শুধু স্লাইডগুলো পড়লে হবে না। শুধু স্লাইডগুলো পড়ে যদি তুমি মনে করো স্যাটিসফাইড থাকো, তাহলে ভুল করবে, ঠিক আছে? স্লাইডে তো এগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, বাট এই জিনিসগুলো তোমাকে হচ্ছে যে অ্যাবজর্ব করতে হবে, তাই না? বই যখন পড়বা তখন হচ্ছে জিনিসগুলো আরো ডিটেইল বুঝতে পারবা। আর বই তো সাথে নাই এখন, বই সাথে নাই এখন, স্লাইড দেখো, কোথাও কনফিউশন থাকলে সেটা হচ্ছে গুগল সার্চ করো, ঠিক আছে, করে সেভাবে স্টাডি করো। আচ্ছা স্যার, এখানে ইউজ হচ্ছে আর কিন্তু গ্যাস ওয়েল্ডিং স্যার প্রত্যেকটা ওই ওয়েল্ডিং এই তো কোন মানে কি কোন মেটালের জন্য ডিসি ইউজ হয়, কোন মেটালের জন্য এসি ইউজ হয় আছে স্যার, এগুলো স্যার কেমনে মনে রাখবো, মানে এই জিনিসগুলো? কোন মেটালের জন্য এসি, কোন মেটালের জন্য ডিসি ইউজ হয়, তুমি যদি সবগুলোর মধ্যে গতবার হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তোমাদের আগের ব্যাচকে, ঠিক আছে, ওদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে এই ওয়েল্ডিং প্রসেসগুলোর কম্পারিজন লিখবে। সেটা 7টা না 8টা ওয়েল্ডিং প্রসেস আছে, এই ওয়েল্ডিং প্রসেসগুলোর কম্পারিজন করবে। তুমি যদি একটা বড় পেপারে
মানে তোমার ওই যে ড্রয়িং করার যে পেপারগুলো আছে না, ওরকম টাইপের A3 সাইজের পেপারের মধ্যে 7টা একসাথে কম্পেয়ার করো, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে করতে পারবে, তাহলে ডিফারেন্সিয়েশন গুলো করতে পারবে। অনেক সময় দেখা যাবে যে অনেকগুলো সিমিলারিটি পাবা, অনেকগুলো হচ্ছে ডিসিমিলারিটি পাবা। ইট উইল বি মাচ হেল্পফুল টু রিমেম্বার। ওকে, তো এই মেথডটা ইউজ করতে পারো। এই হ্যান্ড রেজ করছে কে? জি স্যার। আর স্যার এটা মনে রাখার জন্য কি করব স্যার? এত ওই যে ওয়েল্ডিং সব এলোমেলো হয়ে যায় স্যার। হ্যাঁ, সব এলোমেলো হয়ে যাবে তুমি যতক্ষণ না বই পড়বা। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে বই পড়তে হবে, সেকেন্ড হচ্ছে তোমাকে কম্পারিজন গুলো সবগুলো ওয়েল্ডিং লিখে লিখে পাশাপাশি বিছানার মধ্যে ছড়াই দিবা। 7টা 8টা ওয়েল্ডিং প্রসেস আছে, সবগুলো লিখে কম্পারিজন করবা, তাহলে দেখবা যে তোমার এমনি মনে থাকবে। স্যার বইয়ের মধ্যে হচ্ছে স্যার কোথা থেকে শুরু করব শেষ করব এটা স্যার কুল পাই না স্যার। 2 পৃষ্ঠা পড়ার পর স্যার পরের দিন আবার ভুলে যাই, স্লাইড পড়তে গেলে আবার সব ভুলে যায় স্যার। ওইটার ব্যবস্থা কি? স্লাইডে তো জাস্ট পয়েন্টটা ভুলে গেলে হবে না, তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করো, শুধু পড়লে হবে না, যে জিনিসটা তুমি বুঝতেছো কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। স্যার ইউটিউব লেকচার কেমন হতে পারে? হ্যাঁ, ইউটিউবে যে লেকচারগুলো আছে স্যার, যে হিন্দিতে ইন্ডিয়ানরা যে সব দিয়ে রাখছে বিভিন্ন চ্যানেলে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেগুলো তোমরা ফলো করতে পারো। ইভেন এমআইটি এর লেকচারও আছে এই ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপরে, সেগুলো ফলো করতে পারো। আসলে জানতে চাইলে, শিখতে চাইলে देयर इज ভেরিয়াস ওয়েজ। ঠিক আছে, আগ্রহ থাকতে হবে, তাহলেই হবে। শুধু পরীক্ষার চিন্তা করলে হবে না। আচ্ছা, এক্ষেত্রে অ্যাডভান্টেজের মধ্যে একটা হচ্ছে ক্লিয়ার ভিজিবিলিটি, যেটার কথা বললাম, যে আর্ক এন্ড দ্য জব অপারেটর ক্যান এক্সারসাইজ এ বেটার কন্ট্রোল। মানে ওয়েল্ডিং জোনটাকে খুব সহজেই মানে ক্লিয়ারলি দেখা যায়, দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ। এন্ড হাই কোয়ালিটি ওয়েল্ডিং অফ থিন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সাধারণত টিক ওয়েল্ডিং গুলো ইউজ করা হয়। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আপন MIG welding is much faster process as compared to TIG welding, since TIG welding require a separate filler rod. ঠিক আছে, সেপারেট ফিলার রড ইউজ করার কারণে there is a difference, but this is not so significant. Okay, the filler rod end by chance comes out of the inert gas shield can cause weld metal contamination. কোনো কারণে যদি ফিলার রডটা হচ্ছে ওয়েল্ডিং জোন থেকে বের হয়ে আসে আবার ঢোকানো হয়, তাহলে সেক্ষেত্রে ফিলার রডটা একটা কন্টামিনেশন হিসেবে কাজ করবে। এরপর হচ্ছে ইকুইপমেন্ট কস্টস আর হায়ার দ্যান দ্যাট ফর ফ্লাক্স শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ রেগুলার যে ওয়েল্ডিং শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং সেটার তুলনায় ইকুইপমেন্ট কস্ট হায়ার। তো এখন যদি তুমি ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে মিগ ওয়েল্ডিং এর সাথে কম্পেয়ার করো, তাহলে কিন্তু বুঝতে পারবা যে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রেও ইকুইপমেন্ট কস্ট কি মিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রেও বেশি, আবার হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রেও বেশি। ঠিক আছে, আবার হচ্ছে তোমার ফিলার রড এক্ষেত্রে হচ্ছে বাই এনি চান্স এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সেটা যদি তুমি শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর সাথে কম্পেয়ার করো, তাহলে সেক্ষেত্রে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং ইজ বেটার, তাই না? তো এরকম হচ্ছে কম্পারিজন গুলো আসবে যদি তুমি হচ্ছে একটা ডিটেইল কম্পারিজন লিখে ফেলো। অ্যাপ্লিকেশন, there are various applications: transistor case, precision welding, atomic energy or aircraft, chemical instrument industries, rocket motor chambers. These things are very difficult to remember, I can admit it, okay, because the application thinner section, welding sheet metal and thinner section, not only the TIG welding is used, MIG welding is also used, and also the shielded metal arc welding is used for sheet metal and thinner section. So these things are kind of difficult, okay, to remember, but you have to try. ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি স্যার? রাত দিন। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তোমাদেরকে আমি আচ্ছা, আমি তার আগে রেকর্ডিংটা অফ করে দেই।